আবারও আলোচনায় বগুড়া ৬ আসন। উপনির্বাচনে এই আসনে তালিকায় নাম জুবাইদা জাইমা শামিলার। সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবতা বিবেচনায়। সরানো হলো তাজুলকে। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। ঢাকার ২ সিটি সহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। বাবা ছেলে সহ নিহত বেড়ে ৫, গুরুতর আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন। শক্তিশালী ঝড়ের আঘাত। নিউ ইয়র্কে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি। আবহাওয়া সতর্কতার আওতায় আনা হয়েছে ৫,৯০,০০,০০০ মানুষকে। এবং লেভান থেকে ৩-০ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা। ফার্মিন লোপেজের দুর্দান্ত দূরপাল্লার শটে বড় জয় নিশ্চিত হান্সি ফ্লিকের দলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় নির্বাচনের পর বগুড়া ৬ আসনে উপনির্বাচন অনিবার্য হওয়ায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ২ আসনে বিজয়ের পর তারেক রহমান একটি আসন ছেড়ে দেয় এখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আর সেই উপনির্বাচন ঘিরেই সম্ভাব্য প্রার্থী নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই আসন থেকে অতীতে নির্বাচন করেছেন খালেদা জিয়া। ফলে জিয়া পরিবারের সদস্যদের কেউ প্রার্থী হতে পারেন এমন গুঞ্জনও জোরালো হচ্ছে। সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন ডক্টর জুবাইদা রহমান, জাইমা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে বগুড়া ৬ আসন। অতীতে এই আসন থেকে নির্বাচন করেন খালেদা জিয়া। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে আবারও জিয়া পরিবারের কাউকে আনার আলোচনাও চলছে। নির্বাচনে ২ আসনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ ছেড়ে দেয় এখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আর সেই উপনির্বাচন ঘিরেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে তুমুল আলোচনা। গুঞ্জন শোনা যাচ্ছে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমানের নাম। জেলা বিএনপি নেতারা বলছেন এই আসনের সঙ্গে জিয়া পরিবারের আবেগ জড়িয়ে আছে। তবে সরকার গঠনের পর বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও এই আসনের প্রার্থী তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পর্যায়ের প্রভাবশালী নেতা সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ছাড়াও জিয়া পরিবারের সদস্যদের নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় নেতারা বলছেন বগুড়া ৬ শুধু একটি আসন না, এটা দলের ঐতিহ্যের অংশ। এখানে এমন কাউকে দিতে হবে যিনি সরকারের প্রতিনিধিত্ব করতে পারবেন। তৃণমূল চায় এবার স্থানীয় পরীক্ষিত কাউকে দেয়া হোক। আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্য থেকেই প্রার্থী আসা উচিত। অন্যদিকে আসনটিতে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত অবস্থান নেয়নি জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা রয়েছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ৬ আসন। তাই এখানে কাকে মনোনয়ন দেয়া হবে সেটি শুধু একটি উপনির্বাচনের সিদ্ধান্ত হিসেবে নয়, বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। ওই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান। সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। তার নেতৃত্বে মানবতা বিরোধী ৩টি মামলা নিষ্পত্তি করেছে প্রসিকিউশন।
ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। অন্যদিকে মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মোহাম্মদ শাখওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন। স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর কয়ের উপধারা 1 অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়। নড়াইল সদর উপজেলার আধিপত্য বিস্তারের জেরে সিংগোসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবা ছেলে সহ উভয় পক্ষের মোট 5 জন নিহত হয়েছেন। এতে অন্তত 6 থেকে 7 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সিংগোসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ মারা যান। এ সময় গুরুতর আহত সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখানে আমি আসার পরে শুনছি, আমি তো বাড়ি ছিলাম, আমার হচ্ছে জামাই হয় যে মারা গেছে, আর যে ফুফতো ভাই আমার মারা গেছে, আর একটা হচ্ছে হসপিটালে আছে। ঠিক আছে, আমাকে ফোন দিছে, বলতেছে তোর বাইরে ঘর থেকে বেরোয় এখানে কুপায় মারতেছে। ঠিক আছে, আমি শুনে এখানে আসছি, আমার জামাই বাদি দিচ্ছে, আমার জামাইকেও এখানে মারছে কুপায়। আর একটা ভাই ওর মুখ টুক কুপাইছে, এখানে কোপ, ও হাসপাতালে আছে, ওরও কি হয় কিছু বলা যাচ্ছে না। আর এখান থেকে আর এক চাচা আসছিল, ওনাকেও গুলি করছে, আগে প্রত্যেকটা গুলি করে নিয়েছে, তারপর হচ্ছে কুপায় মারছে। তারপরে ওনারা এখান থেকে এগুলো করার পরে যাওয়ার পথে ওদের নিজের লোককে নিজেরা মেরে হত্যা করে এখন এদের নামে ফাঁসাচ্ছে আর কি। ঠিক আছে, আমি এর সর্বোচ্চ বিচার চাই আইনের কাছে, এই হচ্ছে আমার দাবি। আজ সকাল 23শে ফেব্রুয়ারি সিংহাসনপুরে মারামারি হয়েছে দুপক্ষ। আমাদের হাসপাতালে ব্রড ডেড এসেছে একটা, এবং আমরা গুরুতর জখম অবস্থায় পাওয়া রোগীগুলো প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার করেছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ময়মনসিংহের ত্রিশালে দায়সারাভাবে সড়ক পাকাকরণ কাজ করার অভিযোগ উঠেছে। সড়কের শেষ পর্যায়ে কার্পেটিং এর কাজ চলছে, কিন্তু হাত দিতেই উঠে আসছে পিচ ঢালাইয়ের কার্পেটিং। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। 1 কিলোমিটার সড়কের প্রায় অর্ধেক অংশে কার্পেটিং করা হয়েছে। সড়কের বিভিন্ন অংশে লোকজন হাতে টেনে টেনে কার্পেটিং তুলছেন। মুঠোফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেছেন স্থানীয়রা। কার্পেটিং উঠে পড়ায় ক্ষুব্ধ তারা। স্থানীয়রা জানান, সড়কের কাজ শুরু হওয়া থেকেই ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন। কাজের মান নিয়ে স্থানীয় লোকজন অনেকবার প্রশ্ন তুলেছেন, কিন্তু তাতে কর্ণপাত করেনি ঠিকাদার। শেষ পর্যায়ে দায়সারাভাবে কার্পেটিং করা হচ্ছে। সড়কের উপর থাকা ময়লা ও ধুলোবালি পরিষ্কার না করেই বিটুমিন ব্যবহার করা হয়েছে। তারা বলছেন, সড়ক পাকাকরণের নামে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে। পরে স্থানীয়দের বাধায় নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যথাযথ নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। এই যে রাস্তাটা যে করে গেল, রাস্তাটা না করে যাওয়ার পরে 2 দিন পরে খালি চলটা উঠতে যাইতেছে। আমরা এটা শুরুতেই বাধা দিছি, বাধা নামাই না তারা দূর হয়ে কাজ করে যাইতেছে। তো এর পরে কাছে একদম বাধা দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণটা দুর্নীতি চলতেছে। তারা এই টাকাগুলো লুটপাট করে হইতেছে। এই রাস্তার কাজটা যাতে সুন্দর হয় সেটা আমরা সবাই চাই, কিন্তু রাস্তার কাজটা যেভাবে করে হয়ে গেছে, আপনার উপরে নিচে বালি পরিষ্কার করে নাই, কোনো কিছু পরিষ্কার করে নাই। পরিষ্কার না করে এটার উপরে পিচ ঢালে হয়ে গেছে। আগে এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে
তারপরে এটার পিচ ডালতে হবে। তারা নিজেরা ধরে নিয়েছে যে হয়তো খারাপ হচ্ছে কারণ হাত দিয়ে তোলা যাচ্ছে, এটা চিন্তা করে তারা গত পরশু যে কাজটা হয়েছে এটা গতকাল তুলে ফেলছে, মানে 24 ঘন্টা হয়নি। আবার গতকালও যেটা হয়েছে আমরা এখন এসে দেখছি গতকালের কাজও তারা গতকালই তুলে ফেলেছে, এরকম আমরা পাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় আমরা থিকনেস চেক করতেছি, সবগুলোই ঠিক পেয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে ঠিক আছে। কার্পেটিং রাস্তায় একটা রাস্তা পুরোপুরি শক্ত হওয়ার জন্য যে সময়টুকু লাগে সেই সময়টুকু পূরণ হওয়ার পূর্বেই এই রাস্তাগুলো হাত দিয়ে তারা তুলতেছে এবং তাও এক পাশ থেকে। তো এভাবে কাঁচা অবস্থাতে যে কোনো রাস্তায় তুলে ফেলা সম্ভব, এর অর্থ এই না যে এটিতে দুর্নীতির কোনো কিছু প্রমাণ মেলে। গাইবান্ধার সদুল্লাপুরে কোনো কারণ ছাড়াই 4টি সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার প্রায় অর্ধশত কৃষকের শতাধিক বিঘা জমিতে বোরো ধান চাষাবাদে অনিশ্চয়তা দেখা গেছে। চলতি মৌসুমের শুরুতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় চরম দুশ্চিন্তায় ভুগছেন কৃষকেরা। এরই মধ্যে সাদুল্লাপুর জোনাল অফিসের দায়িত্বশীলরা ওইসব গ্রাহকদের কোনো কিছু না জানিয়ে একযোগে 4টি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে শতাধিক বিঘার বোরো ধান আবাদে চরমভাবে ব্যাহত হচ্ছে। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, কোনো নোটিশ না দিয়ে কিংবা পূর্ব অবগত না করে সেচ পাম্পগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন কৃষকদের জমিতে সেচ দিতে পারছেন না তারা। এ কারণে কৃষকরা ক্ষুব্ধ হয়ে তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। পাবলিক বললো যে লাইন কাটতেছে, দৌড়ে গেলাম, দৌড়ে দাঁড়িয়ে কাটাই শেষ করছে। 1999 সাল থেকে আমি ইয়েটা চালে আসতেছি। তুলি থুসি মনে কর খাওনা আছে, চাষ করে নেমো সেই দিন আসিয়া কাটি দিয়ে গেছে। এই লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, আমরা এখন জমি কাটতে পারতেছি না এবং জমিতে কোনো পানিও নাই। পরে আমাকে যখন লাইন কাটিয়ে আমি কয়দিন হলো ঘুরে করতেছি, লাইন দেয় না, আপনার নামে অভিযোগ আছে। এখন আমার কৃষক আমাকে দাবি করতেছি, আমি কি করবো এই এমন অবস্থায়? এখন কি করি আমি? জমিটা তো অর্ধেকটা পানি হয়েছে আর অর্ধেকটা পানি হয় নাই। এর মধ্যে অফিস থেকে লোক আসে কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। 10-12 জন সদস্য আছে, তারা পানির জন্য আমার কাছে অনেক দিন যাবত আমি আজ 1999 সাল থেকে এই মোটর চলে আসতেছি। আমি এই মোটরে বোরিং লাইসেন্স পর্যন্ত করেছি 1913 সালে। গেছে আমার এই যে সার দিয়ে আবাদ করছি, দেখেন পানি নাই, কিভাবে আমরা জীবন বাঁচাবো? জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের সাবেক রেলমন্ত্রী, সাবেক জাহাজ প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা মুকুল রায় মারা গেছেন। স্থানীয় সময় রোববার দিবাগত রাত 1:30টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রায় 2 বছর ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। মুকুলের পৈতৃক ভিটা উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ায় 53 ঘটক রোডে বাড়ির সামনে জমায়েত হন দলের কর্মী সমর্থকরা। এদিকে বাবার মৃত্যুর খবর শুনে সোমবার সকালে হাসপাতালে ছুটে যান মুকুলের পুত্র ও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শুভ্রাংশু রায়। 1998 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির হাত ধরে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন এবং তৃণমূল কংগ্রেস নামে নতুন একটি দল গঠনে বড় ভূমিকা রাখেন মুকুল রায়। এরপর দীর্ঘ লড়াই আন্দোলন শেষে 2011 সালে দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। তবে মন্ত্রিসভায় জায়গা না পেলেও দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে মূল দায়িত্ব দেওয়া হয় মুকুল রায়ের হাতেই। তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি? অপরন্ত ক্ষতি। 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। 600 দিন। কতদিন? আমি পৌঁছে দিয়ে অলমোস্ট কমাইছি। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। আমি কাউকে জানাইনি। দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে।
শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। প্রায় 5,90,00,000 মানুষকে আবহাওয়া সতর্কতার আওতায় আনা হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। আর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় আঘাত এনেছে। 5,90,00,000 মানুষকে আবহাওয়া সতর্কতার আওতায় আনা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি এবং রোডে আইল্যান্ড সহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুষার ঝড়ের কারণে বেশ কয়েকটি রাজ্যে ভ্রমণের ওপর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল এবং কানাডিয়ান মেরিটাইমের বেশিরভাগ অংশ প্রভাবিত হবে। প্রায় এক দশকের মধ্যে এই অঞ্চলের বেশিরভাগ অংশে এটাই সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে। ঝড়ের প্রভাবে তুষারপাত, তীব্র বাতাস এবং উপকূলীয় বন্যা আঘাত হানতে পারে। প্রায় 4 কোটি মানুষ তুষার ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে এবং আরও 1,90,00,000 মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে, যা সেন্ট্রাল অ্যাপালাচিয়ান থেকে উপকূলীয় মেইন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরই মধ্যে নিউ জার্সিতে 20,000-এর বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ট্র্যাকিং ওয়েবসাইট poweroutage.us এর তথ্য অনুসারে ভার্জিনিয়া, ডেলাওয়্যার এবং মেরিল্যান্ডে আরও হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে রোববার প্রায় 3,900 মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়েছে যে ঝড়ের কারণে প্রতি ঘন্টায় আনুমানিক 2-3 ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে এবং তুষারপাত 1-2 ফুট পর্যন্ত হতে পারে। ফলে ভ্রমণ পরিস্থিতি প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। তুষার ঝড়ের পরিস্থিতি উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভ্রমণকে অত্যন্ত বিপজ্জনক করে তুলতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আগের রাতে ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালো বার্সেলোনা। লেভান্তেকে সহজেই 3-0 গোলে পরাজিত করে আবারও লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সা। ফ্র্যাঙ্কি ডি ইয়াংয়ের 1 বছরের বেশি সময় পর গোল এবং বদলি হিসেবে নেমে ফার্মিন লোপেজের দুর্দান্ত দূরপাল্লার শটে বড় জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল। মার্ক বার্নাল গোলের সূচনা করেছিলেন। মৌসুমের শুরুতেই একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেতে হয়েছিল বার্সাকে। তবে এবার নো ক্যাম্পে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে কাতালানরা। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। 25 ম্যাচে বার্সার পয়েন্ট 61, সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট 60। 25 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 19তম স্থান থেকে রেলিগেশনের অপেক্ষায় রয়েছে লেভান্তে। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার বিপক্ষে টানা 2 হারে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে লেভান্তের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও আলোচনায় বগুড়ার 6 আসন উপনির্বাচনে। এই আসনে তালিকায় নাম জুবাইদা জাইমা শামিলার। সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবতা বিবেচনায়। সরানো হলো তাজুলকে। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষ। বাবা ছেলে সহ নিহত বেড়ে 5, গুরুতর আহত হয়েছেন আরো 6 থেকে 7 জন। শক্তিশালী ঝড়ের আঘাত, নিউ ইয়র্কে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি। আবহাওয়া সতর্কতার আওতায় আনা হয়েছে 5,90,00,000 মানুষকে। এবং লেভান থেকে 3-0 গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা। ফার্মিন লোপেজের দুর্দান্ত দূরপাল্লার শটে বড় জয় নিশ্চিত হান্সি ফ্লিকের দলের।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।